নিয়োগ দুর্নীতিতে দলের একের পর এক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে, জানিয়ে রীতিমতো কোণঠাসা তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি দলের অস্বস্তি কতটা বাড়বে, আর বিরোধীদের হাতই বা কতটা শক্ত করবে? এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ট্রাইব টিভিতে বিশেষ সাক্ষাৎকারে কি বলেছেন শুনে নেব। আপনি হুগলি জেলার মানুষ, হুগলি জেলা নিয়োগ দুর্নীতির আঁতুড় ঘর। এখন মানুষের সামনে লজ্জা করছে না যেতে, লোকে বলছে তো তৃণমূল চোর। না, অবশ্যই একটা তো অস্বস্তি থাকেই, কিন্তু দুর্নীতিটা তো ভারতবর্ষের রাজনীতিতে আজ স্বাধীনতার পর যখন নতুন সরকার তৈরি হলো, ভারত স্বাধীন হলো, তার পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি রাজীব গান্ধীর বিরুদ্ধেও বোফোর্সের কামান কেনা নিয়েও দুর্নীতি উঠেছে, এবং বিজেপিরও যে অনেক আছে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে নারায়ণ রানে থেকে শুরু করে বিজেপির একেবারে ক্ষমতার অলিন্দে আছে, তাদের বিরুদ্ধে বড় বড় স্ক্যাম আছে, দুর্নীতি আছে। কিন্তু আমার দলের আর সরকার চলছে, সেই মুহূর্তে এই অভিযোগটা নিয়ে অস্বস্তি আছে, তবে এটা তো বিচারাধীন অবস্থার মধ্যে রয়েছে। আমরা রাজনীতি পারসেপশনে চলে, অবশ্যই এটা মানুষের মধ্যে তো অনেক সময় প্রভাব ফেলে না তা নয়। অনেক সময় দেখা গেছে একটা দুর্নীতি নিয়ে নির্বাচন হয়েছে, সেখানে খারাপ রেজাল্ট হয়েছে, পরবর্তীকালে দেখা গেল সে দুর্নীতি থেকে সেই অভিযোগ থেকে বেকসুর খালাস হয়েছে, এরকমও দেখা গেছে। হ্যাঁ, এখন আমাদের যেটা আমাদের দল থেকে এই ব্যাপারে পরিষ্কার তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে, দল স্ট্যান্ড ক্লিয়ার করেছে যে বিষয়টা নিয়ে বিচার চলছে, কোর্টের উপরে আমাদের আস্থা ভরসা সবটাই আছে। বিচারের মধ্যে দিয়ে যে দোষী সাব্যস্ত হবে সে যত বড়ই নেতা হোক, পার্টি তার পাশে থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস কয়েক কোটি মানুষের সমর্থনে সরকারে এসছে, লক্ষ লক্ষ কর্মীর আত্মত্যাগের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, নেত্রীর পাশে থেকে লড়াইয়ের মধ্যে দিয়ে দল প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একজন দুজন পাঁচজন দুর্নীতি করলে তার শাস্তি আইনের মধ্যে দিয়েই হবে। ফলে তৃণমূলের এটা অস্বস্তি থাকলেও খুব যে প্রভাব পড়বে তা নয়, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের পাশেই আছে। বাম সরকার 34 বছর ছিল, তার মধ্যে তারা মারাত্মক কিছু অপরাধ করেছে। এক মারিচ্ছাপি, এক আনন্দমার্গীদের পুড়িয়ে মারা, তারপরে বানতলার অনিতা দেওয়ান, বহু আছে, মানে আমি বলে শেষ করা যাবে না। 34 বছর মানুষের আশীর্বাদ নিয়ে তারা ভোটে জিতেছিল। ভোটে জিতলেই পাপস্খলন হয় না। না, অবশ্যই নয়, অবশ্যই ভোটটা তো একটা অন্য অ্যারিথমেটিকে হয়। অন্যায় একটা আপাদমস্তক একটা ভালো মানুষ, সে একটা কোনো অপরাধ সংগঠিত করলো, সেটা অপরাধী হয়, কিন্তু সেরকমই একটা কোনো অন্যায় ঘটলে অস্বস্তির কারণও হয়ে দাঁড়ায়। আর সিপিএম পার্টি 34 বছর ছিল, তারা তো যত কুকর্ম অকর্ম বাংলায় সমস্তই তারা করে গেছে, গণহত্যা সংগঠিত করা এবং নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণভাবে পার্টির লোকদের চাকরি পাইয়ে দেওয়া, এগুলো সব সিপিএমের আমলেই তৈরি হয়েছে। সেই ধারাটা চলছে। আমরা আসার পর সিপিএমের জুতোতে পা গোলালে কি ওই ঐতিহাসিক ম্যান্ডেট নিয়ে মানুষ আপনাদের আনলো কেন? না, সিপিএমের ইয়েতে পা গলায়নি। বিষয়টা হচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে খেয়াল করে দেখবেন, যেটা নিয়ে বিচার চলছে, এই অয়নশীলদের জন্ম কিন্তু একেবারে বামফ্রন্টের সময়। 97-98 সালে সম্ভবত সার্ভিস কমিশন তৈরি হয়েছিল, এবং তার আগে যত নিয়োগ সবটাই সিপিএম পার্টির লোকরা পেতেন। জোনাল কমিটি, আমি বলেছি যে বাংলায় যত সিপিএম হোল টাইমারদের পরিবারের লোকদের চাকরি, এটা সিপিএম ইন্টারনাল প্রতিষ্ঠিত শক্তি, একদম ইন্টারনাল। ওদের সুজন বাবু 13 জন কি করে চাকরি, একদম। হ্যাঁ, এগুলো যাই বলুক না কেন, এগুলো করলো টাকার বিনিময়ে সিপিএম চাকরি না। বিষয়টা হচ্ছে তৃণমূল চাকরিটা বিক্রি করে না, সেটাই আমি বলতে চাইছি যে সিপিএম কি করলো, তার পার্টির লোকদের চিরকালের জন্য চাকরিতে দিয়ে দিল, এবং জনগণের ট্যাক্সের টাকা সে তার সমগ্র চাকরি জীবন, পেনশন জীবনে পেতে থাকবে। এটাও লক্ষ লক্ষ কোটি টাকায় ছাড়িয়ে যাবে আমি যদি তার হিসাব করি। মানুষের টাকা অবৈধভাবে লুট করে গেল সিপিএম পার্টি। অন্যায় ছিল। এবং আজকে এই 97-98-তে সার্ভিস কমিশন হলো, এটা কোর্টেরও একটা রায় ছিল যে লিখিত পরীক্ষা ছাড়া কোনো পার্মানেন্ট চাকরি দেওয়া যায় না। সার্ভিস কমিশন তৈরি হলো। খেয়াল করে দেখুন, 2002-01 সালে অয়নশীলের জন্ম,
সেই সময় থেকে সিপিএম পার্টিরই এক সাংসদ, আমি নাম করব না, তিনি অয়নশীলকে ঢোকালেন, ঢুকিয়ে পরবর্তীকালে শিক্ষা দপ্তরের ডাটা এন্ট্রি পদে তিনি চাকরি করলেন। এবং সেই সময় এই সম্প্রতি সেই সাংসদ বোধহয় প্রয়াত আমার হ্যাঁ, মনে হয়। এবং সেই অয়নশীল তখন থেকে এই চাকরিগুলোকে সিপিএম পার্টিকে পাইয়ে দেওয়া, বিক্রি করার বা সিস্টেমটা ওরাই তৈরি করেছে ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড একদম। কিন্তু what এবং about সেটা আমরা সরকারের সময় সে এই সমস্ত লোকরা এর মধ্যে ঢুকে পড়লো, অলিন্দে ঢুকে পড়লো। শান্তনু? এবং সেখানে আমাদের দলের যে একজন দুজন তাদের সাথে যুক্ত হলো বা হলো না, আমি তো সেটা এখন কোনো মতেই বলবো না, কারণ যতক্ষণ না বিচার শেষ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। আপনি জানেন 2016 সালে চন্দননগরের বিধানসভা নির্বাচন, ইন্দ্রনীল সেন প্রার্থী। ইন্দ্রনীল সেনকে হারাবার জন্য মুকুল রায় আদা জল খেয়ে লাগলো। তখন ইন্দ্রনীল সেনকে জেতাবার ব্যাপারে কারা কারা দায়িত্ব নিয়েছিল? দক্ষিণ কলকাতার কুমার সাহা, কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত, আর এই শান্তনু। এবং 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে লিখিতভাবে ওকে হুগলি জেলা যুব কংগ্রেসের সভাপতি করা হলো। সেই বৈঠকে তপন দাশগুপ্ত বলেছিলেন যে শান্তনুকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি দল করব না। কল্যাণদা ওয়াকআউট করেছিলেন। তা সত্ত্বেও শান্তনুকে দায়িত্ব না, দেওয়া এটা হলো। ঠিকই। শান্তনু তো আমাদের জেলার যুব সভাপতি হয়েছিলেন দলে, একটা সাংগঠনিক পদেও সবসময় ছিলেন। কিন্তু সে এর সাথে যে যুক্ত সেটা তো দল ওইভাবে জানতো না, বা যুক্ত কি এটা যুক্ত শুনলে না। ঘোড়ায়ও হাসে। হ্যাঁ, যুক্ত বা যুক্ত নয় এটাও তো এখন আমি কোনো মতেই এটা আমি বলতে পারবো না, কারণ এর বিচার চলছে, কোর্টের রায়ের উপরেই নির্ভর করবে দোষী বা নির্দোষ কিনা। আমি সেটাও এখন বলা আমার মুখ দিয়ে ঠিক নয়। তবে অভিযোগ যখন উঠছে সে তখন অস্বস্তি আমাদের অবশ্যই থাকবে, কারণ আমাদের দলের সাথে যারা যুক্ত ছিল তাদের মধ্যে যাদের ও তো অভিষেকের ভীষণ ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল, কাজ করেছে। এখন দেখুন আমি ওর একজন পারিবারিক অনুষ্ঠানে সূচি পরিবর্তন হচ্ছে অভিষেকের যাওয়া, কবে যাবে? হতে পারে, কারণ আমরা যারা কাজ করে যাচ্ছি, আমরা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছি। আমিও যদি পরবর্তীকালে কোনো অন্যায় সংগঠিত করি, তাহলে সেই অন্যায়ের বিচার আইন আছে, আদালত হবে, আমার শাস্তি হবে। কিন্তু আমি যে দল বা যে মানুষগুলোর সাথে যুক্ত রইলাম, মেলামেশা করলাম, তারা তার জন্য লায়াবেল হবে না। আচ্ছা, আপনি আমাকে একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলুন। ধরুন একটা সংগঠিত নিয়োগ দুর্নীতি চলছে, সেখানে কুন্তল, শান্তনু, ওই গোপাল দলপতি, তাপস মণ্ডল, প্রসন্ন রায়, 5টা আমলা যুক্ত। তাদের পক্ষে এইরকমভাবে চাকরি দেওয়া সম্ভব যদি না সর্বোচ্চ প্রভাবশালীর আশীর্বাদ না থাকে? আর পুলিশ প্রশাসন যদি 10 বছর ধরে মানিক চাকরি বেছে, স্নেহাশিসরা, পুলিশ প্রশাসন যদি না জানে, পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। আটার ফেলিওর গোয়েন্দা দপ্তর এবং পুলিশ। বিষয়টা হচ্ছে যে আমরা যখন বামফ্রন্ট ছিল তখনও আমরা দেখতাম যে পুলিশের মধ্যে, মিলিটারির মধ্যে আমি দেখেছি ধরে ধরে লোকরা, মানে আমরা এগুলো শুনতাম যেগুলো নাকি পয়সা দিয়ে এজেন্টের মাধ্যমে চাকরি হয়। এখন বিষয়টা হচ্ছে সেই সময় থেকেই এই প্রসন্ন রায় বলুন, তাপস বাবু বলুন, তাপস কি যেন মণ্ডল বা অয়নশীল, এরা কিন্তু সেই সময় থেকে সক্রিয় এইসব ব্যবসা চালাচ্ছে। দুর্ভাগ্যজনক যে আমাদের সরকারের সময় তারা ঢুকে পড়লো এবং কিছু না কিছু সংগঠিত করেছে। গোয়েন্দা দপ্তর কি করলো জানতে পারলো না, জেনেছে বা একটা প্রসন্ন রায় বা কারো, প্রসন্ন রায় না, কেউ বোধহয় ওই যেটা নীলাদ্রি, কেউ বোধহয় অ্যারেস্ট হয়েছিল একটা টাইম। এবং 2019-এর মার্চে নীলাদ্রি অ্যারেস্ট হলো। সিআইডি আদালতে গিয়ে বললো কোনো প্রমাণ নেই। সিআইডির তৎকালীন প্রধান কে ছিল আপনি জানেন? মহামান্য রাজীব কুমার। একটা অন্যায় তো একদিনে সংগঠিত হয় না, সময় লাগে, আবার সেটা বুঝতেও সময় লাগে। সেটা যখন সামনে আসে তখন তো এই প্রশ্ন সব ক্ষেত্রেই করা যাবে, তাহলে আগে কেন জানলেন না? সেটা তো হয় না। আজকে সামনে এসেছে, তার তদন্ত চলছে, সেটা দিয়ে দেখবো আমরা রায় কি দাঁড়ায়। কিন্তু গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা এবং সর্বোচ্চ মহলের আশীর্বাদ না থাকলে এই দুর্নীতি হয় না। না, সর্বোচ্চ মহলের এই ধরনের আশীর্বাদ আছে বলে আমি মনে করি না। তার কারণ হচ্ছে যে দল এত বড় একটা দল, সেই দলে বললাম লক্ষ লক্ষ কর্মী আছে, হাজার হাজার নেতৃত্ব আছে,
তার মধ্যে 2-5 জন কোথায় সবসময় কোনো অন্যায়ের সাথে যুক্ত হলে দল সবসময় যে বুঝে উঠতে পারে তা নয়। কারণ দল তো গোয়েন্দাগিরি করার দলের কাজ নয়, সেরকম পরিকাঠামো দলের মধ্যে নেই যে একজন সিআইডি সিবিআই এর মতো কোনো সংস্থা দল চালাচ্ছে, তা নয়। দল সবসময় কর্মীদের যেটা বলে থাকে, নেতৃত্বকে বলে থাকে সাধারণ মানুষের হয়ে কাজ করো। সেই কাজটা করতে গিয়ে কেউ অন্যায় করলে সেটা হয়তো ধরতে সময় লাগে, কিন্তু দল কোনো অন্যায় করলে তার পাশে থাকবে না, এটা দল পরিষ্কার। মানিক ভট্টাচার্য 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলো, প্রতি বছর তার টার্মটাকে রিনিউ করা হলো, এরপরও যদি বলা যায় কেউ কিছু জানতো না। না, এটা তো বলবো যে আগে বিচার হোক, তারপরে আমরা দেখি যে কে কোনটা অপরাধ করেছে, আমরা তখন বুঝতে পারবো। তার আগে ধরা খুব শক্ত। আজকে আপনি বলছেন দল বুঝতে পারলো না, তাহলে বলুন তো, এতদিন ধরে সিবিআই এর মতো একটা সংস্থা তদন্ত করছে সারদার, আজ পর্যন্ত তার কোনো কেন বিচার হলো না? আজকে মদন মিত্র বা যাদের ধরেছে ওটা তো বিচার নয়, ওটা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা,